আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত এখনই লাইভ সেশনে যুক্ত হয়ে যাবেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আপনারা একটু রেসপন্স করবেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনারা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু রেসপন্স করেন। আপনারা একটু দ্রুত আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আচ্ছা, আপনাদের প্রস্তুতির কি অবস্থা একটু বলেন তো। আপনাদের সবার প্রস্তুতির কি অবস্থা একটু রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, সো দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন। নাসিম হাসান সাতক্ষীরা, সেলিম কোন জায়গা, রুজি বরগুনা, আসফিয়া খাতুন দিনাজপুর, নাসিম হাসান শান্ত, নাসিম হাসান শান্ত হচ্ছে সাতক্ষীরা, জাইফা খাতুন জামালপুর। বাকিদের কি অবস্থা? মোহাম্মদ সেলিম সুনামগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, সো আপনাদের প্রস্তুতি কেমন একটু রেসপন্স করেন। প্রিমা তালুকদার সুনামগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি, কিন্তু ক্লাসের স্টুডেন্টের অবস্থা দেখেন কি খারাপ। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথমে একটু সাজেশন নিয়ে আলোচনা করি। দেখেন, এই ক্লাসে আমরা লিনিয়ার আলজেব্রা যে পার্টটা আছে ওই পার্টের 3 থেকে 4টা চ্যাপ্টার রিভিশন দেওয়ার চেষ্টা করব। লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে, বাট অ্যানালাইটিক জিওমেট্রি আমরা এই ক্লাসে আলোচনা করব না। এই ক্লাসে শুধু এবং শুধুমাত্র লিনিয়ার অ্যালজেব্রার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নাসিম, হ্যাঁ অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, কেন নয়। পরীক্ষায় কি ধারাবাহিকভাবে লিখতে হবে? ধারাবাহিকভাবে বলতে কি, যেমন মনে করেন আপনাদের পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন থাকবে, ঠিক আছে, আপনাদের ধারাবাহিকভাবে লেখার প্রয়োজনীয়তা থাকবে বলে আমার মনে হয় না। আপনারা যে কোনো ভাবেই সলভ করতে পারবেন, এক পিস কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি আপনাদের কোন প্রশ্নগুলা একটু ভালো করে পড়তে হবে সেটাকে আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু এটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রার প্রথম রিভিশন ক্লাস, সো আমাদের এগুলা একটু দেখলে আমাদের বিষয়গুলো একটু সহজ হয়ে যাবে আমাদের জন্য। আচ্ছা, এইগুলো তো দেখা যাচ্ছে তাই না? একটু বলেন তো, আমরা তো এই চ্যাপ্টার এখানে লেখাগুলো দেখতে পাচ্ছি তাই না? নন মেজর ফিজিক্স রিভিশন ক্লাস হবে, ঠিক আছে, অবশ্যই হবে। আচ্ছা, লেখা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটু রেসপন্স করেন প্লিজ। এখানে লেখা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা, আমি ধরে নিলাম বোঝা যাচ্ছে, সো আমরা আগাই। সো যেহেতু আমরা লিনিয়ার অ্যালজেব্রা পার্ট টুকু নিয়ে আলোচনা করব, সো প্রাথমিকভাবে আপনাকে মনে রাখতে হবে এই বছর কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক জিওমেট্রি এই দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে একটা পরীক্ষা হবে 80 মার্কসের। সো অর্ধেক প্রশ্ন হচ্ছে এই লিনিয়ার অ্যালজেব্রা পার্ট থেকে আসবে এবং অর্ধেক প্রশ্ন হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি পার্ট থেকে আসবে, ঠিক আছে। সো ওয়েবসাইটে কিসের ক্লাস নাই একটু বলবেন প্লিজ। আচ্ছা, সো খেয়াল করেন, লিনিয়ার অ্যালজেব্রার যে পার্টগুলো থেকে প্রশ্ন আপনাদের অবশ্যই আসবে আমরা একটু দেখে নেই। প্রথমত হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এইখান থেকে আপনারা 5 থেকে 10 মার্কস পাবেন, ঠিক আছে, 5 থেকে 10 মার্কস পাবেন।
ভেক্টর ইন r টু দি পাওয়ার n and c টু দি পাওয়ার n, অর্থাৎ n মাত্রিক বাস্তব জগৎ এবং n মাত্রিক জটিল জগৎ, n মাত্রিক বাস্তব জগৎ এবং n মাত্রিক জটিল জগৎ থেকে 5 থেকে 10 মার্কস পাবেন। এখানে একটা থিওরাম পরীক্ষাতে আপনাদের এই বছর অবশ্যই আসবে, সেটা হচ্ছে কষি সৌহার্যের অসমতা। খুবই ছোট্ট একটা থিওরাম, 5-7 লাইনে হয়ে যায়, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তারপর হচ্ছে যুগাশ্রয়ীর সমাবেশ রূপে প্রকাশ, এখান থেকে 5 মার্কস পাবেন। ভিত্তি সৃজক মাত্রা নির্ণয়, এখান থেকে 10 মার্কস পাবেন। যুগাশ্রয়ী রূপান্তর থেকে 5 মার্কস পাবেন। যুগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ থেকে 5 মার্কস পাবেন। আইগেন মান আইগেন ভেক্টর নির্ণয়, এখান থেকে 5 মার্কস পাবেন। এবং কেইলি হ্যামিল্টন থিওরাম থেকে 5 মার্কস পাবেন। এবং যে কোনো সমস্যাকে কেইলি হ্যামিল্টন সমস্যার সাহায্যে, মানে কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে সমাধান করা, এই টপিকস গুলা থেকে আপনারা 5 মার্কস কমন পাবেন। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা প্রথম 2টা বিষয় নিয়ে আলোচনা করব, এই 2টা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, এই 2টা অধ্যায় নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। একই সাথে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন ভিত্তি নির্ণয় করা, ইচালন আকার বের করা, তারপর হচ্ছে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো মোটামুটি বলা যায় যে আজকের এই ক্লাস থেকে মোটামুটি 15 থেকে 20 মার্কস পরীক্ষায় আসার মতো যা যা দরকার, আমরা আশা করি সবটুকুই আমরা এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমরা কি শুরু করব ক্লাস? আমরা কি ক্লাস শুরু করব? একটু রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। ঠিক আছে, সো আমরা যেটা বললাম, আজকের এই ক্লাসে আমরা 15 থেকে 20 মার্কস উপযোগী যা যা দরকার সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা শেষ পর্যন্ত লাইভে থাকবেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন আমরা শুরু করি। আজকের এই ক্লাস। আচ্ছা, আপনারা সবাই আমার সাথে সাথে একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই প্রশ্নগুলো আপনি আমাদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, তাহলে দেখবেন এই ধরনের যে কোনো প্রবলেম আমরা সমাধান করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে, এখানে একঘাত বিশিষ্ট একটা সমীকরণ জোট দেয়া আছে। দেখেন, এটা হচ্ছে একঘাত বিশিষ্ট একটা সমীকরণ জোট। আমার কথাগুলো জাস্ট মন দিয়ে শুনবেন। তো এই জোটটাকে সমাধান করতে হবে, এর মানে হচ্ছে এই সমীকরণ থেকে, মানে এই সমীকরণ জোট থেকে, এটা কিন্তু সমীকরণ না, সমীকরণ জোট, একাধিক সমীকরণ মিলে যেটা গঠিত হয় সেটি হচ্ছে সমীকরণ জোট। সো এখানে আমরা দেখব সমীকরণ জোট থেকে, অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে কিভাবে তার সমাধান বের করা যায়, অর্থাৎ এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব। তো ওইটা বের করার প্রসেসটা কি? তো প্রসেসটা হচ্ছে খুবই সহজ। প্রথমে হচ্ছে আমরা ইচালন আকারে প্রকাশ করব, তারপর হচ্ছে পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স ওয়াই জেড এর মান বের করব। ঠিক আছে, পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি মানে হচ্ছে যে পদ্ধতিটা হচ্ছে শেষের দিক থেকে শুরু হয়, ঠিক আছে, সেটাকে পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। যে পদ্ধতিটা শেষের দিক থেকে শুরু হয় সেটাকে পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। ঠিক আছে, ওকে। তো দেখেন, এই ধরনের প্রবলেমগুলো সলভ করার সহজ ওয়ে হচ্ছে ইচালন আকারে প্রথমে সমাধান করব, তারপর পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে এক্স ওয়াই জেড এর মান বের করব। এই ক্লাসটা নন মেজরে যারা আছেন, নন মেজর ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স, তাদের কিন্তু এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ, তো সবাই অবশ্যই সমাধান করব।
তো প্রথমত দেখেন, প্রথমত হচ্ছে এই চালনাকারের কন্ডিশন কি? এই চালনাকারের কন্ডিশন হচ্ছে এই কোনাকুনির নিচের যে মানগুলো থাকবে সেগুলোকে শূন্য বানাতে হবে, ঠিক আছে? সো আচ্ছা, আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন, এই চালনাকার কে কে পারেন একটু বলেন তো। এই চালনাকার যদি আপনি না পারেন ভাই, তাহলে এইটার কোনো প্রশ্নই আপনি সলভ করতে পারবেন না। এই চালনাকার যদি না পারেন তাহলে এইটার কোনো প্রশ্ন সলভ করতে পারবেন না। এই চালনাকার কে কে পারেন কথা বলেন, যারা লাইভে আছেন এই চালনাকার কে কে পারেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছি প্রিমা তালুকদার, ওকে, সেলিম, সাইমা জাহান, শাহপুবা ইসলাম, শান্তা রানী। আচ্ছা, খেয়াল করেন, এই চালনাকার খুবই সিম্পল একটা প্রসেস, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথম কাজ হচ্ছে আপনার প্রথম যে সমীকরণটা থাকলো সেটা সেম থাকবে, কোনো সমস্যা নাই। এইটাকে জিরো বানাতে হবে। তো এখানে আছে 3x, এখানে আছে 2x, এইটার সাথে 2 গুণ করবেন, এইটার সাথে 3 গুণ করবেন, ঠিক আছে? গুণ করে বিয়োগ করে দিলেই আপনার এইটা জিরো হয়ে যাবে। তো সেম প্রসেসে এইটাও কাজ হবে, এইটাও কাজ হবে, এইটাও কাজ হবে। তারপর আসেন এইটাকে আমরা জিরো বানাবো। খেয়াল করেন, এইটার নিচের একটা, দুইটা, তিনটা, এই তিনটাকে কিন্তু আমরা জিরো বানাবো। একটা, দুইটা, তিনটা, তিনটাকে জিরো বানাবো। প্রথমে এইটাকে জিরো বানাবো এবং এইটাকে জিরো বানাবো। এই দুইটা জিরো আমরা একসাথে বানাবো। তো দেখেন, এখানে আছে 9x, এখানে আছে 3x। খেয়াল করেন, এখানে আছে 9x, এখানে আছে 3x। আমরা কাজ করব প্রথমটার সাথে, তাহলে এইটার সাথে 2 গুণ করব, এটার সাথে 9 গুণ করব, করে জাস্ট বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের মান চলে আসবে। বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের মান কি হবে? চলে আসবে, ঠিক আছে? তো দেখেন, করলাম। তারপরে হচ্ছে এই 37y কে আপনি জিরো বানাবেন। সো এইটার সাথে আপনি 17 গুণ করবেন, 17 এর সাথে 37 গুণ করবেন, করে বিয়োগ করে দিবেন, শেষ। তাহলে দেখেন আপনার মান বের হয়ে গেল। তাহলে 440 জেড ইকুয়াল টু হচ্ছে -514। ক্যালকুলেশন নিজের মতো করে করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে জেড এর মান পাবেন। আমরা একটা কথা বলেছিলাম, পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি, এর মানে হচ্ছে শেষের দিক থেকে কাজ হবে এই বরাবর। তো এখানে এই সমীকরণ থেকে আপনি জেড এর মান বের করবেন। জেড এর মান এখানে বসালে আপনি ওয়াই এর মান পাবেন, ওয়াই এবং জেড এর মান এখানে বসালে আপনি এক্স এর মান পাবেন, এবং এই তিনটা মানে হচ্ছে এই সমীকরণ জোটের সমাধান। এখন আপনি সমাধান করার পরে আপনার সমাধানটা সঠিক হয়েছে কিনা সেইটা আপনি একটু যাচাই করতে পারবেন। এখানে এই তিনটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে আপনি এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে অপশন টেস্টের মাধ্যমে, অপশন টেস্ট না অ্যাকচুয়ালি, মানে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেখবেন যে রাইট হ্যান্ড সাইডে যে মানগুলো আছে সেই মানগুলো হয় কিনা। যে কোনো একটা সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিলেই কিন্তু আপনার ডান দিকের মানটা মিলেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। যদি ডান দিকের মানটা মিলে তাহলে আপনার সমস্যা সমাধান ঠিক হয়েছে, আর যদি না মিলে তাহলে আপনি ভুল করছেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, খুবই সিম্পল। দেখেন, এখানে ক্যালকুলেশন করে দেয়া আছে। এই যে প্রথমে জেড এর মান বের করা হয়েছে, তারপর জেড এর মান বসিয়ে ওয়াই এর মান বের করা হয়েছে, তারপর ওয়াই এবং জেড এর মান বের করে এক্স এর মান বের করা হয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। এখন আসেন এইটা দেখেন, এই ধরনের একটা সমস্যা 100% পরীক্ষাতে আসবে। এই ধরনের একটা সমস্যা 100% আপনাদের পরীক্ষাতে আসবে। আমি আবারও বলছি, এই ধরনের একটা সমস্যা 100% আপনাদের পরীক্ষাতে আসবে, তবে প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে। তো এখানে দেখেন কি বলেছে, ল্যামডা এর একটি মান নির্ধারণ করুন যার জন্য নিম্নলিখিত রৈখিক সমীকরণ সিস্টেমের বা রৈখিক সমীকরণ জোটের তিনটে কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা হচ্ছে সমাধান নাই, তারপর হচ্ছে একাধিক সমাধান আছে, তারপর হচ্ছে একটা ইউনিক সলিউশন আছে। তিনটা বিষয় আমরা এখানে সমাধান করব, ঠিক আছে? ক্যালকুলাসের যে ম্যাথ দিয়েছেন সেগুলো করলে কি এনাফ? সাজেশনটা ভালো করে ফলো করবেন, ঠিক আছে? সো ওই যে সেম প্রসেস, প্রথমে আমরা এখানে যে সমীকরণ জোটটা দেয়া আছে সেই সমীকরণ জোটটা লিখলাম। তারপর হচ্ছে এই সমীকরণ জোটের আমরা ইচালন প্রক্রিয়ায় সমাধান করব। সো প্রথমে এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানাবো, তারপর এই মানটাকে শূন্য বানাবো। শূন্য বানানোর জন্য যা যা দরকার সব আপনাকে কিন্তু করতে হবে, কোনো ডাউটস নাই এখানে। শূন্য বানানোর জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে। তারপর ক্যালকুলেশন করার জন্য এরকম একটা ইকুয়েশন আপনি পেয়ে যাবেন। এখন খেয়াল করেন, আপনাকে প্রথমেই বলেছে কোনো সমাধান নাই।
এখন কথা হচ্ছে ভাই, কখন একটা সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকে না? যখন ওই সমীকরণ জোটের মধ্যে কোনো একটা অসঙ্গতি থাকে। অসঙ্গতি কেমন? মনে করেন আপনার এরকম চলে আসলো, 0 = 5। এখন এইটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব? 0 এবং 5 কি কখনোই সমান হতে পারে? নেভার। তার মানে এই ধরনের যদি কোনো ইকুয়েশন চলে আসে, তখন সেগুলোকে বলা হয়ে থাকে অসঙ্গতি, কারণ এইগুলো বাস্তব নয়। 0 এবং 5 কখনোই সমান নয়। এই ধরনের কোনো সম্পর্ক যদি আপনি পান, বা এই ধরনের কোনো সমীকরণ যদি আপনি পেয়ে যান সমীকরণ জোটের মধ্যে, তাহলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান নাই। ঠিক আছে, ওই সমীকরণ জোটের কোনো সমাধান নাই। তারপর বলা হয়েছে একাধিক সমাধান কখন থাকবে? যখন চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বেশি থাকবে। সমীকরণ সংখ্যা থেকে চলক সংখ্যা বেশি থাকবে। যখন সমীকরণ সংখ্যা থেকে চলক সংখ্যা বেশি থাকবে, তখন ওই সমীকরণের একাধিক সমাধান থাকবে। ঠিক আছে, আর যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হবে, তখন ওই সমীকরণের মানে ওইটার একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে। চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান থাকে, তাহলে সেইটার একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে। আমি ব্যাপারটাকে আপনাদের একটু বোঝাই। মনে করেন দেখেন, আমি একটু লিখি। মনে করেন আপনি এরকম একটা সম্পর্ক পেলেন 0 = 5। সেক্ষেত্রে আপনি কোনো সমাধান পাবেন না, এইটার কোনো সমাধান নেই, এইটার কোনো সমাধান নেই। এখন মনে করেন আপনার এরকম না এসে আপনার এরকম আসলো 2x + 5y + 7z = হচ্ছে 0। ঠিক আছে, আবার আমরা লিখলাম 3x আবার আমরা লিখলাম মনে করেন 5y + z = 6। আবার আমরা লিখলাম 3z = -7। সো এটা হচ্ছে একটা সমীকরণ জোট, তাই না? ইচালনাকার করার পরে এখন হচ্ছে এই যে সমীকরণ জোট, এই সমীকরণ জোটের মধ্যে কিন্তু আমি কোনো মানে কি লিখে নাই, যেমন ল্যামডা, আলফা বা গামা এই ধরনের কোনো কিছু কিন্তু লিখি নাই। বাট আপনার প্রশ্নের মধ্যে এরকম কিছু একটা থাকবে। যেমন দেখেন এখানে কিন্তু আমাদের কি আছে, ল্যামডা আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে দুইটা শর্ত আছে, আমরা শুধু ওই লাস্টের শর্তটাকে ফোকাস করবো, বাকিগুলোতে তো ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। এখন দেখেন 2 - ল্যামডা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। সো বাদ দিয়ে দিলে আমাদের এখানে লাইনটা কি আসবে, 2 - ল্যামডা 2 ল্যামডা যদি বাদ দেন, তাহলে এটা বাদ, এটা হয়ে যাবে, এই লাইনটা হয়ে যাবে ল্যামডা +3 × z = হচ্ছে 1, কত 1। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমি যদি ল্যামডার মান -3 বসাই, খেয়াল করেন, যদি আমি ল্যামডার মান -3 বসাই এখানে, তাহলে এটা হয়ে যাবে 0 সমান কত হয়ে যাবে 1। তার মানে যদি আমি ল্যামডা সমান -3 বসাই, তাহলে এখানে একটা অসঙ্গতি পাওয়া যাচ্ছে, অর্থাৎ সমীকরণের কোনো সমাধান থাকবে না। তার মানে ল্যামডা = -3 হলে এই সমীকরণের কোনো সমাধান নাই। অর্থাৎ যদি এই ধরনের কোনো আকার চলে আসে, তখন তার কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে বলা হয়েছে কখন একাধিক সমাধান থাকবে, যখন চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা কম থাকবে। যখন চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা কম থাকবে, তখন হচ্ছে একাধিক সমাধান থাকবে। ঠিক আছে, এখন দেখেন এই লাইনটাকে একটু খেয়াল করেন। আমরা যদি এই সমীকরণের মধ্যে যদি আমরা ল্যামডা = 2 বসাই, দেখেন যদি আমরা ল্যামডা = 2 বসাই এই সমীকরণের মধ্যে, তাহলে এখানে 2 বসালে এটা হয়ে যাবে 0, এটাও 0। তার মানে 0 সমান 0, তাহলে এই পুরো সমীকরণটাই বাদ। তাহলে এখন এখানে কি আছে, তিনটা চলক আছে, দুইটা সমীকরণ আছে। চলক সংখ্যা যদি সমীকরণ সংখ্যা থেকে বেশি হয়, তাহলে ওই সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে। চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা বেশি হলে একাধিক সমাধান থাকে। তার মানে ল্যামডা = 2 হলে এই সমীকরণের একাধিক সমাধান থাকবে। আর কখন ইউনিক সলিউশন থাকবে? যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হবে। দেখেন যদি ইচালন আকারে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয়, তখন সেটা কি হবে, তখন সেটা হচ্ছে আপনার একাধিক ইউনিক সলিউশন থাকবে। এখন যদি আমি এখানে ল্যামডা ≠ -3 বসাই এবং ল্যামডা ≠ 2 বসাই, মানে যদি ল্যামডা এর মান -3 না হয় এবং ল্যামডা এর মান যদি 2 না হয়, তবে এই সমীকরণগুলো এরকমই থাকবে। তখন এখানে দেখেন তিনটা চলক, তিনটা সমীকরণ, তার মানে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান। তার মানে এই সমীকরণের ইউনিক সলিউশন থাকবে।
এখন বলেন এই ধরনের প্রশ্ন আসলে আপনি সমাধান করতে পারবেন কিনা? এই ধরনের প্রশ্ন আসলে আপনি সমাধান করতে পারবেন কিনা? জি জি সাকিব ভাই, ঠিক আছে, ওইগুলো পড়লেই হবে, সমস্যা নাই। রোজে, হ্যাঁ সাজেশনে দিচ্ছি, সেগুলো যদি আপনি বুঝে বুঝে পড়তে পারেন তাহলেই ওকে, তাহলেই ওকে। বাংলা লেখা ঝামেলা, বাট সহজ কিন্তু, সহজ কিন্তু। এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই মজার, একটু পড়লেই কিন্তু সমাধান করা যায়। সব প্রশ্ন কিন্তু সেম প্যাটার্নের, সো একটু পড়লেই সমাধান করা যায়। এটা কি আপনারা পারবেন সমাধান করতে? একটু কথা বলেন। এগুলো আসলে খুবই সহজ, লিনিয়ার অ্যালজেব্রার এই অধ্যায়গুলো খুবই সহজ। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো আমি ধরে নিলাম আপনারা পারবেন। আচ্ছা, এখানে দেখেন, আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসার পসিবিলিটি মোটামুটি শিওর, এটা বলা যায় আপনাদের পরীক্ষাতে আসবে। আহ, আচ্ছা, এইটা আপনারা পারেন? আপনারা বলেন তো এটা কোন প্রশ্ন, দেখে আপনারা পারেন কিনা। এই যে আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, এই প্রশ্ন কি, মানে এটা কোন প্রশ্ন, আপনার বইয়ের কোন প্রশ্ন, এটা বলেন তো দেখি আপনারা পারেন কিনা। এটা কোন প্রশ্ন বলেন? বলেন। বলেন, যারা লাইভে আছেন বলেন। বাংলা লেখা তো ঝামেলার কিছু নেই, আইসিটি নিয়ে কিসের চিন্তিত, আইসিটি তো সিম্পল একটা সাবজেক্ট। শান্তারানী, কোশিশ ওয়ার্স, বাকিরা একটু বলেন যেটা কোন উপপাদ্য, একটু বলেন দেখি আপনারা পারেন কিনা। ত্রিভুজের অসমতা, মিন বস্কের অসমতা, এটা কি মিন বস্কের অসমতা? এই ঠিক করে বলেন। এটা কি মিন বস্কের অসমতা? আপনারা যদি এগুলা নিয়ে কনফিউজড হয়ে যান তাহলে পরীক্ষায় কি লিখবেন? এইটাকে আমরা বলতে পারি ত্রিভুজ অসমতা, অথবা এটাকে আমরা বলতে পারি কোশেশওয়ার্জের অসমতা। ঠিক আছে, এইটা আপনাদের 100% আসবে, ঠিক আছে। এটা আপনাদের 100% আসবে। আপনারা কে কে পারেন এটা? এইটা মেন বস্কি না তো, এটা কোশেশওয়ার্জের অসমতা, এটা আপনারা পারেন? এটাকে আপনারা পারেন? ভেরি গুড। এটা খুবই সহজ, কিন্তু খুবই ছোট্ট একটা উপপাদ্য এবং খুবই সহজ একটা উপপাদ্য। এটা আপনারা একটু পরে যাবেন, ঠিক আছে, খুবই সহজ একটা উপপাদ্য। আচ্ছা আসেন, ওই যে আর টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার এন জগতের যে ভেক্টর আছে, দেখেন এই অধ্যায় থেকে মোটামুটি দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং কনফার্ম আপনাদের আসবে বলাই যায়। খুবই সহজ এবং খুবই মজার কিন্তু এই অধ্যায়। তো দেখেন এখানে ইউ এবং ভি দুইটা ভেক্টর দেয়া হয়েছে এবং বলা হয়েছে ইউ ডট ভি সমান ভি ডট ইউ বার, এটা আপনাকে প্রুফ করতে হবে। এবং ডি ইউবি, ডি ইউবি মানে কি, ইউ থেকে ভি ভেক্টরের
ডিস্টেন্স বের করতে হয়েছে, মানে বলা হয়েছে দূরত্ব বের করতে বলা হয়েছে, দূরত্ব বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো আপনাকে দেখাতে হবে ইউ থেকে বি এর দূরত্ব যতটুকু হবে, মানে ডি ইউভি মানে হচ্ছে ইউ থেকে বি এর দূরত্ব যত হবে, ভি ডি ইউ, ভি ডি ইউ মানে ডি ভি ইউ, অর্থাৎ ভি থেকে ইউ এর দূরত্ব একই হবে। এটা তো আমরা জানি ভাই। খেয়াল করেন, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তো একই হবে, তাই না? ওই জিনিসটাকেই আপনি হচ্ছে আহ জটিল জগতে ব্যাপারটাকে আপনাকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো দেখেন, খুব সিম্পল বিষয়। প্রথম আমরা ইউ এবং ভি যে দুইটা ভেক্টর দেওয়া আছে লিখে নিলাম, তারপরে এই দুইটা ভেক্টরকে আমরা গুণ করব, ঠিক আছে। এই দুইটা ভেক্টরকে কি করব? গুণ করব। সো আমরা এখানে 1 প্লাস আই এর সাথে আমরা 3 মাইনাস 2i কে গুণ করব। সো গুণের সময় আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে এখানে যদি এগুলো জটিল সংখ্যা থাকে, তখন গুণ করার সময় হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা লিখতে হবে। সো দেখেন, আমরা কি জানি? আমরা জানি যে a প্লাস আই বি যদি এটা একটা জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a মাইনাস আই বি। আবার যদি a মাইনাস আই বি একটা জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে a প্লাস আই বি। এইটার উপর বার থাকার মানেই হচ্ছে এইটা, ঠিক আছে। তো অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে একটি জটিল সংখ্যার কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন করলে যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায়, সেই নতুন জটিল সংখ্যাকে বলা হয়ে থাকে অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে। সেই নতুন জটিল সংখ্যাকে বলা হয়ে থাকে অনুবন্ধী জটিল সংখ্যা। এখন আমরা এই দুইটাকে গুণ করব, তাহলে দেখেন 3 মাইনাস 2i বার হয়ে যাবে 3 প্লাস 2i, 4 প্লাস i হয়ে যাবে 4 মাইনাস i, ঠিক আছে, 4 মাইনাস i। তারপর এগুলাকে গুণ করে দেন, গুণ করে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন 8 মাইনাস i। এগুলোও সেম কথাবার্তা। জাস্ট আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে, যখন আপনি এই অংশের সাথে যখন এটাকে গুণ করবেন, তখন যেই অংশটাকে গুণ করবেন সেইটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। এখানে 2 মাইনাস i, এখানে হয়ে যাবে 2 প্লাস i। তারপর ক্যালকুলেশন করলে যা পাবেন সেটি হচ্ছে তাদের মান আর কি। এখন দেখেন, আমাদের কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল যে ইউ ডট বি সমান ভি ডট ইউ বার। সো এইটা হচ্ছে আমাদের ভি ডট ইউ এর মান, এটা হচ্ছে ভি ডট ইউ এর মান। সো এটা যদি আমরা বার মানে হচ্ছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা। সো এখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 8 প্লাস আই হয়ে যাবে 8 মাইনাস আই। দ্যাটস ইট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? ভেরি গুড। ওকে, তারপর দেখেন, ইউ থেকে বি এর ডিস্টেন্স বের করতে বলা হয়েছে, ঠিক আছে। সো ইউ এবং ভি যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর তো আমরা জানি, তাই না? সো দেখেন, ইউ ডট ভি সমান হচ্ছে ডবল ভার্টিক্যাল বার অফ ইউ মাইনাস ভি। এইটা যে কথা, এইটা একই কথা। এইটা দ্বারা ইউ থেকে বি পর্যন্ত, ইউ বিন্দু থেকে মানে ইউ ভেক্টর থেকে বি ভেক্টর পর্যন্ত ডিস্টেন্স বোঝায়। এই ডি ইউ বি দ্বারাও ইউ থেকে বি তে ডিস্টেন্স বোঝায়, ঠিক আছে। দুইটা দ্বারাই ডিস্টেন্স বোঝায়। তাহলে এই অংশটা সমান হচ্ছে ইউ ডট রুট ওভার ইউ মাইনাস ভি ডট ইউ মাইনাস ভি। তারপর দেখেন, এই যে ইউ মাইনাস ভি আমরা এখানে একটু লিখে নিব। সো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আগে আমরা ইউ থেকে ভি কে বিয়োগ করব, তারপর গুণ করব, ঠিক আছে। সো এটা থেকে এটাকে বিয়োগ করলে দেখেন, এই যে বিয়োগ করে দিলাম, এটা থেকে এটাকে বিয়োগ করে দিলাম, ক্যালকুলেশন করলে এই অংশ। এখন এইটার সাথে এইটাকেই গুণ করব, তাহলে এইটা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। তারপর ক্যালকুলেশন করলে আপনি পেয়ে যাবেন 21। তারপর এখানে দেখেন 21টা তো এই দুইটার আপনার গুণফল, তাই না? রুট ওভার আছে, সো রুট ওভার দিলে রুট ওভার 21। সো এটি হচ্ছে সমস্যাটির সমাধান। সেম প্রসেসে আপনি ভি থেকে ইউ বিন্দুতে আপনি ডিস্টেন্স বের করতে পারবেন।
আপনাদের কুইজ আগের মতো আসবে না, ঠিক আছে? আগে তো মনে করেন প্রথমেই 10টা কুইজ দিতে হতো, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু এখন এরকম 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না। আপনাদের হচ্ছে প্রশ্নের সামনে ছোট প্রশ্ন থাকতে পারে। যেমন মনে করেন আপনাদের একটা প্রশ্ন আসলো, মনে করেন কোষী সুয়ার্জের অসমতা। মনে করেন আপনাদের এরকম প্রশ্ন আসলো, মনে করেন 1 নম্বর। সো একে প্রথমে আপনাকে বলা হলো ত্রিভুজ অসমতা কি? কি বললো? ত্রিভুজ অসমতাটি লিখো। তারপরে আপনাকে এখানে দিল প্রমাণ করো ডিইউভি সমান ডিভিইউ, ঠিক আছে? এই যে এরকম। তার মানে আপনাদের আলাদা করে প্রশ্ন আসবে না, বাট আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর সাথে এরকম আপনার কুইজ থাকতে পারে, ঠিক আছে? আলাদা করে আসবে না, বাট এরকম কুইজ থাকতে পারে, ঠিক আছে? এরকম কুইজ থাকতে পারে। আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন? আমরা কি বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন? দেখেন, এই ধরনের প্রশ্নগুলো কি আমরা সমাধান করতে পারবো? এটা কি আপনারা সলভ করতে পারবেন? একটু কথা বলেন। এটা কি আপনারা পারবেন? ওকে, আমি ধরে নিলাম এইটা আপনারা পারবেন। আচ্ছা আসেন, এই চালনাকার এই প্রবলেমটা আপনারা সমাধান করতে পারবেন? খেয়াল করেন, আপনাদের কিন্তু একটা ইচালনাকার 100% আসবে, ঠিক আছে? আপনাদের কিন্তু একটা ইচালনাকার 100% আসবে। তবে ইচালনাকারের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম হয় না। আপনারা শুধু কোনো সাজেশন হয় না। আপনারা শুধুমাত্র নিয়মটাকে ফলো করবেন। আপনারা যদি ইচালন আকারের নিয়মগুলোকে একটু ভালো করে ফলো করতে পারেন, তাহলে ইচালন আকার রিলেটেড যত সমস্যা আছে সকল সমস্যা কিন্তু আপনারা সমাধান করতে পারবেন, ঠিক আছে? সো ইচালন আকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা কি আপনারা সলভ করতে পারবেন? দেখেন, উদ্দেশ্য হচ্ছে এই যে এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। কি নাম এটার? মুখ্য কর্ণ। তো এর নিচের যে উপাদানগুলো আছে সেগুলোকে শূন্য বানাতে হবে, এইটি হচ্ছে আপনার কাজ। তো প্রথম যে সারি সেটা সেম থাকবে। এই 4 কে 0 বানাবো, -2 কে 0 বানাবো, তারপর এই 6 কে 0 বানাবো। শেষ হয়ে গেল আমাদের এই চালনাকার। এখন একটা ম্যাট্রিক্সকে এই চালনাকার করার পরে, একটা ম্যাট্রিক্সের এই চালনাকার করার পরে যতগুলা অশূন্য সারি বা যতগুলা অশূন্য কলাম থাকবে, আই রিপিট, যতগুলা অশূন্য সারি বা যতগুলা অশূন্য কলাম থাকবে তার সংখ্যাকে র্যাঙ্ক বলা হয়। যেমন এই প্রশ্নটা যদি পরীক্ষাতে বলতো যে এটার র্যাঙ্ক কত, তাহলে দেখেন এইটাও একটা অশূন্য সারি, এইটাও একটা অশূন্য সারি, এটাও কিন্তু একটা কি অশূন্য সারি। তার মানে এখানে কয়টা অশূন্য সারি আছে? 3টা। তার মানে এটার র্যাঙ্ক কত? 3। এটার র্যাঙ্ক কত? 3, ঠিক আছে? তার মানে আপনার কিন্তু র্যাঙ্ক নির্ণয় করা আসতে পারে। এবং আমরা কিন্তু এখানে কি করেছি? আমরা কিন্তু এখানে সারি চালনাকার করেছি। কি করেছি? সারি ইচালন আকার। আমরা কিন্তু এখানে সারি ইচালন আকার করেছি, ঠিক আছে? আপনি সেটাকে চাইলে কলাম ইচালন আকারও করতে পারেন, বাট আপনি যাই করেন অশূন্য যে সারি সংখ্যা বা অশূন্য কলাম সংখ্যা থাকবে তাদের সংখ্যাকেই র্যাঙ্ক বলা হবে। তো এখানে যতগুলো অশূন্য সারি বা যতগুলো অশূন্য কলাম থাকবে তার সংখ্যাই হচ্ছে কি র্যাঙ্ক। সো আশা করি আমরা এই প্রবলেমটাকে বুঝতে পেরেছি। দেখেন, এখানে আপনার একটা র্যাঙ্ক বের করতে বলা হয়েছে। সো সেম প্রসেসে আমরা এটাকে সমাধান করেছি। এখানেও কিন্তু আমরা সারি ইচালন আকার বের করেছি। এখন দেখেন, এটা কিন্তু শূন্য সারি। এটা কি? এটা হচ্ছে শূন্য সারি। এটা হচ্ছে
শূন্য সারি। তাহলে এখানে অশূন্য সারি কয়টা আছে? দুইটা। অশূন্য সারি মানে হচ্ছে যে সারির মধ্যে সবগুলা উপাদান শূন্য হবে না। দেখেন এখানে এই সারির সবগুলো উপাদান শূন্য, তার মানে এটা হচ্ছে শূন্য সারি। আর বাকি দুইটা দেখেন সবগুলো উপাদান কিন্তু শূন্য নয়, সবগুলো উপাদান শূন্য হতে হবে, তখন সেটাকে বলা হবে শূন্য সারি। যতগুলো অশূন্য সারি থাকবে বা যতগুলো অশূন্য কলাম থাকবে তাদের সংখ্যাকে বলা হবে র্যাঙ্ক। তো এখানে দুইটা অশূন্য সারি আছে, সেটার র্যাঙ্ক হচ্ছে 2। ভেক্টর জগতের ম্যাথ তো করালাম, ভেক্টর জগতের সবগুলা ম্যাথ সেম নিয়মে, ঠিক আছে? ভেক্টর জগতের সকল সমস্যা সেম নিয়মে, ভেক্টর জগতের সকল সমস্যা কিন্তু সেম নিয়মেই সমাধান করতে হয়। আমি যে দুইটা অঙ্ক দেখাই দিছি বাকি সবগুলো কিন্তু এই দুইটা নিয়মেই, ঠিক আছে? ওকে, সো দেখেন আমরা এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারবো। এখন আসেন অ্যাডজয়েন্ট এ, মানে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা এবং ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা এবং বিপরীত ম্যাট্রিক্স বের করা, এই দুই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, একই সাথে আর একটা কথা বলে নিচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু সরাসরি পরীক্ষাতে সাধারণত আসে না, জাস্ট নিয়মটা আপনাকে ফলো করতে হবে, কারণ প্রশ্ন কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারে, ঠিক আছে? এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো দেখেন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তো সবার প্রথমে আপনাকে দেখতে হবে এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র, অর্থাৎ এ ইনভার্স, মানে এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স, সমান হচ্ছে 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ এই এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক বের করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে নির্ণায়কটা শূন্য হয় কিনা। যদি ম্যাট্রিক্স এর নির্ণায়ক শূন্য হয় তাহলে সেটাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং সিঙ্গুলার ম্যাট্রিক্সের কিন্তু কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। তো প্রথমত আমরা এই ম্যাট্রিক্সকে নির্ণয় করলাম, নির্ণয় করা দেখলাম -5 হুইচ ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ এটা কিন্তু 0 নয়, তার মানে এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্স অবশ্যই অবশ্যই বিপরীতকরণ যোগ্য, তার মানে এটা আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এখন আমরা প্রথমত এই সবগুলা সহগুণক বের করব, A11 12 13 21 23 সবগুলো বের করব, বের করে এই সূত্রের মধ্যে বসাই দিব। বসাই দিলে এই যে টি টি মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সারিগুলো কলাম হয়ে যাবে, কলামগুলো সারি হয়ে যাবে। সো আপনি মানটা পেয়ে গেলেন, তারপরে এখানে বসাই দিলে আপনি এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাবেন, ঠিক আছে? তো বলেন তো আজকের এই ক্লাসে আমরা যা যা আলোচনা করেছি সবটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবগুলো আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলেন। আজকের ক্লাস এতটুকুই। আজকের এই ক্লাসের কোনো বিষয় কি আপনাদের বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ ইন্টারের নিয়ম। সূচক মাত্রা ভিত্তি এই ক্লাস আলোচনা করবো না, নেক্সট ক্লাস আলোচনা করব, ঠিক আছে? সৃজক ভিত্তি মাত্রা তো আমরা যাই নাই এখনো, আমরা তো শুধু প্রথম দুইটি চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় প্রথম 2 অধ্যায় শুধু।
আপনাদের কারো কি আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি ক্লাসটা শেষ করে দিব এখন, ঠিক আছে? আজকের এই ক্লাসে এতটুকুই, ঠিক আছে? আজকের ক্লাসে শুধু প্রথম 2টা অধ্যায়। এই যে এই হচ্ছে আপনার ই চালনাকার, এই হচ্ছে র্যাঙ্ক। আপনাদের যে লাইভ ক্লাস করাবো, স্টুডেন্ট তো লাইভ ক্লাসে থাকে না, দেখেন মাত্র 29 জন স্টুডেন্ট লাইভে আছে, খুবই হতাশাজনক। লিনিয়ার লিনিয়ার অ্যালজেব্রা সাজেশন কি আপনারা পেয়েছেন? লিনিয়ার অ্যালজেব্রা সাজেশন কি আপনারা পেয়েছেন? ঠিক আছে। লিনিয়ার দিয়ে কত মার্কসের কোয়েশ্চেন আসবে? এই যে 50% বললাম না, 40 থেকে 50 মার্কস আর কি। আপনাদের তো সরাসরি 40 আসবে না, 40 থেকে বেশি আসবে না, এক্সট্রা কিছু প্রশ্ন আসবে না। তো মনে করুন অর্ধেক প্রশ্ন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে আসবে এবং বাকি অর্ধেক প্রশ্ন হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি থেকে আসবে। যাই হোক, সো এখন আপনাদের যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, তাহলেই ভালো হবে। আর এই ক্লাসের পিডিএফটা কি পেজে আপলোড করে দিব? ক্লাসের পিডিএফ কি পেজে আপলোড করে দিব? যোগাশ্রয়ী না, আজকে এগুলো না, আজকে শুধু প্রথম 2 অধ্যায়, শুধু প্রথম 2 অধ্যায়। প্রথম 2 অধ্যায়ে মোটামুটি যা যা পরীক্ষায় আসার মতো সবকিছু আমি দেখাই দিছি। প্রথম 2 অধ্যায়ে আর কিছু একটা, খুব একটা কিছু নাই, ঠিক আছে? প্রথম 2 অধ্যায়ে আসলে আর কিছু নাই। এগুলা কি পেজে আপলোড করে দিব? ঠিক আছে, তাহলে এই যে আপনাদের কাছে আর সময় আছে মাত্র 15-16 দিন, এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর ভালো করে প্রস্তুতি নিন, যে কোনো সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে।